অবশ্যই তৃণমূলের ইনফ্লুয়েন্স এবং তৃণমূলের সুবিধের জন্যই এই ঘটনা হয়েছে। আলটিমেটলি নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালো না, এক বছর ধরে এই ডায়মন্ড হারবার দাঁড়াবো, এই একটা মার্কেটিং করা, শেষ মধ্যে পিছিয়ে যাওয়া, এটা নওশাদের দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক কেরিয়ারের থেকে তুমি কি প্রেডিক্ট করতে পারো? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব মেধাবী রাজনৈতিক চাল। তার কারণ যদি সত্যি নওশাদ সেখানে দাঁড়াতেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়তো যেত না, কিন্তু তার ভোটের মার্জিনে এফেক্ট হতো, তার একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টে একটা গোলমাল হতো, সেইটাকে রিয়াক্ট করবার জন্য তিনি এটা করেছেন। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। ঠিক ভোটের আগে নওশাদ সিদ্দিকীর জোট থেকে বেরিয়ে যাওয়া নিঃসন্দেহে রাজনীতিকে আলোড়িত করেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে বাম কংগ্রেস জোট ভাঙা শুধু নয়, এর পিছনে কি তৃণমূলের ইন্ধন আছে? প্রশ্ন অনেক। কিভাবে দেখছেন পুরো বিষয়টা, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্তবণী। অরিত্র, নওশাদের একদম লাস্ট মুহূর্তে পিছিয়ে আসা এবং রাজনৈতিক যে আন্দোলন হয়ে যাওয়া, বাম কংগ্রেস জোটে না থাকা, কার সুবিধা, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? অবশ্যই তৃণমূলের ইনফ্লুয়েন্স এবং তৃণমূলের সুবিধের জন্যই এই ঘটনা হয়েছে, এবং আমার মনে হয় যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব মেধাবী রাজনৈতিক চাল। তার কারণ যদি সত্যি নওশাদ সেখানে দাঁড়াতেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়তো যেত না, কিন্তু তার ভোটের মার্জিনে এফেক্ট হতো, তার একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টে একটা গোলমাল হতো, সেইটাকে রিয়াক্ট করবার জন্য তিনি এটা করেছেন। আসলে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমার যেটা অবজারভেশন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উত্থান এবং তার যে অবস্থান রাজনীতিতে, সেইটা ভীষণ ভিশনলেস। তার কারণ আমি আজ অব্দি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী, লিডারশিপ, কোনো মন্ত্রী আমলা যারা তৃণমূল পন্থী, তাদেরকে কখনো জিজ্ঞাসা করে আমি এই উত্তরটা পাইনি যে আপনাদের দলের আদর্শটা কি। যে কোনো রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, একটা থিওরি থাকে, একটা দর্শন থাকে, সেই দর্শনের ভিত্তিতে তারা তার পলিসি করে, তারা সেই প্রোপাগেট করে। আপনি যখনই তৃণমূলকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি আমার আদর্শ। ঠিক আছে, হতেই পারে, তারা তো লিডার, কিন্তু আপনি কোন দর্শনে বিশ্বাস করেন এটা কেউ জানে না। আপনি যদি সিপিএম কে জিজ্ঞাসা করেন, তারা একটা ক্লাস পলিটিক্সের একটা রিফ্লেকশন বলতে পারবে, তারা বলতে পারবে যে আমরা সাম্যবাদের কথা বলছি। আপনি যদি বিজেপি কে জিজ্ঞাসা করেন, বিজেপি তারা বলবে যে আমরা হিন্দু রাষ্ট্রের আমাদের আদর্শ, আমরা গ্লোবাল হিউম্যানিজমের কথা বলছি, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছে সেইটাকে আমরা সাস্টেন করতে চাইছি। আপনি যদি কংগ্রেসকে বলেন, তারা ওয়েলফেয়ার ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলবে। কিন্তু তৃণমূল করেটে, তৃণমূল একটি জগা খিচুড়ি অর্গানাইজেশন। তৃণমূলের পলিসি মেকিং সবকটা লেফট থেকে ইন্সপায়ার্ড। কারণ তৃণমূল আপনি যদি দেখেন, এই যে আপনার এই কি বলে লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত, এগুলো তো সোশ্যালিস্ট পলিসি। আপনি যদি সত্যি মহিলাদের কথা ভাবতেন, তাহলে আপনি জাপানের ওমেন ইকোনমিক্স যেটা, সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হতে পারতেন, যে আমার ওমেন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সেটা বাড়াতে পারতেন, যেটা আমার জিডিপিতে ইম্প্যাক্ট করতো। কিন্তু সেটা উনি করেননি। উনি কনজামশন বাড়ানোর জন্য মানুষের হাতে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছেন, যে আমার কনজামশন বাড়লো, সাইকোলজিক্যালি ম্যানিপুলেটেড হয়ে গেল। উনি কিন্তু মহিলাদের আপলিফমেন্টের কথাটা ভাবলেন না। যদি ভাবতেন, তাহলে স্কিন এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম করতে পারতেন, মহিলাদের ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন রকম কমিউনিটি। উড়িষ্যায় হয়েছে, আমার প্রতিবেশী রাষ্ট্র উড়িষ্যায় কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছে। এর কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্থান এবং তার অবস্থান শুধুমাত্র ইস্যু ভিত্তিক এবং ভোট কেন্দ্রিক। এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। এরা না বলতে পারবে আমরা সোশ্যালিস্ট, না বলতে পারবে আমরা ওয়েলফেয়ার ইকোনমিকে পাথেয় করে চলি, না বলতে পারবে আমরা ধর্মের রাজনীতি করি। এরা যে কি চায়, না সিনিয়র লিডারশিপ জানে, না গ্রাসরুট ওয়ার্কার জানে। এরা শুধুমাত্র টপ ডাউন অ্যাপ্রোচে ওপর থেকে একটা কথা বলে দেয় এবং সেটাকে ফলো করে। আপনি যে কোনো, আপনি কন্যাশ্রী বলুন, আপনি এই যুবশ্রী, এই সমস্ত জিনিসপত্র বলুন, এগুলো তো সবই সোশ্যালিস্ট অ্যাপ্রোচ। তাহলে তুমি কেন বলো যে লেফট প্রোপাগান্ডার কোনো দাম নেই? তুমি লেফট থেকে ইন্সপায়ার্ড হয়ে পলিসি তৈরি করবে আর বলবে যে এই সমস্ত সাম্যবাদের কোনো মানে হয় না। আবার তুমি রাইট উইংদের থেকে, ক্যাপিটালিস্টদের থেকে, ইলেকটোরাল বন্ড থেকে তুমি টাকা নেবে, কোটি কোটি টাকা নিয়েছো তুমি বিভিন্ন কর্পোরেটের থেকে, আবার তুমি বলবে যে আমি ক্যাপিটালিস্টদের মানি না, এই সমস্ত বিজেপি আসলে ক্যাপিটালিস্টদের দালাল। তাহলে তোমার অ্যাকচুয়াল অবস্থানটা কোথায়? তুমি একটা জগা খিচুড়ি অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিতে তো হবে না। তাহলে তুমি আসলে ধান্দাবাদ সংগঠন বলে নিতে হবে, যে তুমি ইলেকটোরাল বন্ডের টাকা নাও, টাকা নিয়ে তুমি দলটাকে অর্গানাইজ করো, তারপরে তুমি বলো যে না, বিজেপি আসলে এই সমস্ত পুঁজিবাদের টাকায় চলে, ইত্যাদি চলে। তুমি কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী দিয়ে তুমি গ্রাসরুট লেভেলকে, বটম লাইনে কনজামশন বাড়াও, তারপরে তুমি বলো যে আমি ওয়েলফেয়ার ইকোনমি কিংবা এই সমস্ত জিনিসপত্র মানি না। আসলে তৃণমূল, আমার হিসেবে টু বি প্রিসাইজ, যে তৃণমূল কংগ্রেসের আসলে কোনো রাজনৈতিক আদর্শ কোনোদিন ছিলই না। তারা কংগ্রেসের থেকে বিচ্যুত হয়ে শেষের দিকে সিপিএম এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেসটা হয়ে গেছিল, সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতায় চলে এসেছে। এবং আনফর্চুনেটলি তারপর কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, গুন্ডামি করে, জোরজার করে, মানুষকে ভুল বুঝিয়ে, ব্রেন ওয়াশ করে
একদল আর্মি তৈরি করেছে, যেই আর্মিরা আসলে কিন্তু ভিশনলেস, ব্রেনলেস, তারা নিজেরাও জানে না কেন করছে, কি করছে। তাদেরকে দিয়ে কোনো রকম ভাবে সমাজকে ইনফ্লুয়েন্স করে ভোট আদায় করে চেয়ারটা টিকিয়ে রাখছে। বাংলা এবং বাঙালির অ্যাকচুয়াল সোশিও ইকোনমিক আপলিফমেন্টের জন্য এদের কোনো ফিলোসফি নেই বলেই আমার মনে হয়। এবং হয়তো তুমি এই যে কথাটা বললে নওশাদ সিদ্দিকী কেসের ঠিক সেরকম কিছু একটা ইম্প্যাক্টফুল মনে হয়েছে, মানে একটা লোক, অনেকে অনেক রকম প্রেডিক্ট করছেন, কেউ বলছেন টাকার খেলা, কেউ বলছেন কেস ফেস দিয়ে যাওয়ার একটা ভয়। আলটিমেটলি নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়ালো না, 1 বছর ধরে এই ডায়মন্ড হারবার দাঁড়াবো, এই একটা মার্কেটিং করা, শেষ মধ্যে পিছিয়ে যাওয়া, এটা নওশাদের দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক কেরিয়ারের থেকে তুমি কি প্রেডিক্ট করতে পারো? দেখুন, নওশাদ সিদ্দিকীর মানে প্রথম কথা হচ্ছে, আমি বাম কংগ্রেস জোটে আইএসএফ এর অবস্থান এইটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। তার কারণ আইএসএফ আলটিমেটলি কোথাও গিয়ে বায়াস টু দ্য পাওয়ার। আইএসএফ যেটা বলার চেষ্টা করে যে আমরা নিজেদের মতো করে একটা জিনিস তৈরি করব, সেই নিজেদের মতো করে জিনিসটা তৈরি করতে গিয়ে তারা কোথাও গিয়ে যারা ক্ষমতায় থাকে, যদি বিজেপি থাকে তো বিজেপি, যদি তৃণমূল থাকে তো তৃণমূল, তো সে একটু হেলে থাকে। এবার যখনই আপনি হেলে যাবেন তখন আপনি ইউ ক্যানট অপোজ। আপনাকে অপোজ করতে গেলে আপনাকে স্ট্রাইকিংলি ডিফারেন্ট একটা পজিশনে থাকতে হবে। কিন্তু আপনি যদি শাসকের হয়ে কথা বলেন এবং সেই জিনিসটা করেন, আজকে আমার সব থেকে হাস্যস্কর লেগেছে নওশাদ সিদ্দিকীর প্রতি আমাদের একটা অন্যরকম ইমেজ তৈরি হয়েছিল। তিনি যেভাবে বলেছিলেন, তিনি হঠাৎ করে এসে বললেন যে দল আমাকে জায়গা দেয়নি বলে আমি যাইনি। আমরা সবাই কিন্তু জানি, মানুষ বোকা নয়, যে আইএসএফ দলে নওশাদ সিদ্দিকীর ভূমিকাটা কি আমরা সবাই জানি। মমতা ব্যানার্জি বলছে দল চাইনি বলে আমি ভোটে লড়িনি। হ্যাঁ, মানে অভিষেক ব্যানার্জি যদি বলেন যে তৃণমূলের স্টেক হোল্ডাররা বলছে না বলে আমি করছি না, এটা তো হয় না। এটা মানে আনন্দবাজারের যে অনলাইন এটা পোর্টালে উনি ইন্টারভিউ করেছেন, সেখানেও সাংবাদিক বলেছে যে আপনি যে বলছেন যে আপনাকে কাজ করতে গেলে তৃণমূলের মানে অর্ডার নিতে হবে, আপনি তো বলছেন সেকেন্ড ইন কমান্ড, তাহলে আপনার আবার কার কমান্ডের দরকার পড়ে? আপনার আর কারো নির্দেশের দরকার পড়ে কি? ফলে এটা যেটা হলো, মানুষ যে শেষ আস্থাটা রেখেছিলেন আইএসএফ এর প্রতি, যে একটা কাউন্টার ফোর্স তৈরি হতে পারে। দেখুন, শাসক থাকবেই, তার ভালো খারাপ থাকবেই, কিন্তু বিরোধী শূন্য বা বিরোধীদের প্রতি অনাস্থা যেটা এখন বাংলায় তৈরি হয়েছে, এইটাকে ভাঙাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে আইএসএফ একটা গুরুত্বপূর্ণ অবস্থান রাখছিলেন, কিন্তু সেটা তিনি মানে টাকার কাছে বিক্রি হয়ে গেলেন, না থ্রেটের কাছে বিক্রি হয়ে গেলেন, নাকি সত্যিই তাদের পলিটিক্যাল উইকনেস হলো, সেটা আমি বাইরে থেকে জাজ করতে পারি না। কিন্তু এটা অত্যন্ত হার্মফুল হলো, মানুষের কাছে একটা বাজে মেসেজ গেল যে আসলে এই ক্ষমতাশীলদের বিরুদ্ধে কথা বলা যায় না। অবশ্যই ক্ষমতাশীলদের বিরুদ্ধে সত্যিই কথা বলা যায় না, কিন্তু এই রাজ্যের শাসকের লক্ষ্যটা কি, দূরদর্শিতা কি, ভিশন কি, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তুললো অরিত্র দত্ত বণিক। বললেন এটা জগা খিচুড়ি সরকার, জগা খিচুড়ি দল, যার কোনো ভিশন নেই, সোশ্যাল ওয়েলফেয়ার নাকি অন্য কিছু তারা হয়তো নিজেরাই জানে না। উপরের তলাতেই কোনো নির্দেশ এলে নিচের তলায় শুধু একটা কার্যকারিতা থাকে, দূরদর্শিতা কিছু থাকে না। পাশাপাশি নওশাদ কি করলেন নওশাদই জানেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ অরিত্র, ধন্যবাদ আপনাদেরও। আপনারা কি ভাবছেন এটা নিয়ে কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।